দর্শকরা, স্টার বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্য আঙ্গিকে অনুষ্ঠানটা আমি করতে যাচ্ছি এবং এখানে আমাদের দুজন অতিথি এসেছেন এবং আজকের যে আলোচনার বিষয়বস্তু থাকছে সেটা হচ্ছে নোটা নিয়ে। নোটা যে ভোটের যে পদ্ধতি, এটা সমাজের জন্য বা গণতন্ত্রের জন্য উপকারী না অপকারী এ নিয়ে তারা আলোচনা করবেন। তাই প্রথমে পরিচয় করে দিই। আমার ঠিক ডান পাশে বসে আছেন, তিনি হলেন ধর্মানন্দ দেব, শিলচর বার সংস্থার একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, একজন সমাজকর্মী এবং বিভিন্ন সামাজিক কাজে আমরা তাকে এগিয়ে আসতে দেখি। অনেক সামাজিক সমস্যায় তিনি সরাসরি কথা বলেন, নিজের মতামত প্রকাশ করেন এবং মানুষের পাশে দাঁড়ান। তারপর তার আরেকজন আছেন আমাদের সৌমিত্র শঙ্কর চৌধুরী, তাকে আপনারা চেনেন। তিনিও একজন বিশিষ্ট সমাজকর্মী এবং উত্তর পূর্বের একজন সুনামধন্য নৃত্যশিল্পী। তিনি নৃত্যগুরু মুকুন্দ ভট্টাচার্যের ছাত্র এবং তাকে শিলচরের সাংস্কৃতিক জগতের সবাই এক নামে চেনেন। এছাড়াও তিনি গত কয়েক বছর থেকে আমরা দেখছি তিনি বিভিন্ন সামাজিক বিষয়ে তার সুচিন্তিত সুগঠিত মতামত রাখছেন এবং এবং থাউজেন্ডস সায়ন্তন এই সংস্থার মাধ্যমে তিনি অনেক সামাজিক কাজ, শিলচরকে স্মার্ট সিটি করার যে দাবিগুলো তিনি যুক্তিসহকারে উত্থাপন করছেন এবং শিলচর শহরের উন্নতির জন্য তার যে অনেক চিন্তাধারা রয়েছে তার অনেক নিদর্শন আমরা দেখেছি এবং তার অনেক চিন্তাধারাই সরকার গ্রহণ করেছে। শিলচর মেডিকেল কলেজের প্রথম দিকে যে একটা বিভিন্ন ধরনের ডাক্তার ছিলেন না, নার্ভের কোনো ডাক্তার ছিলেন না, হৃদরোগের কোনো ডাক্তার ছিলেন না, এদের খাওয়ানোর জন্য প্রথম দাবি কিন্তু তার পক্ষ থেকে তোলা হয়েছিল এবং সেই দাবির সূত্র ধরে অন্য সংগঠনও সরব হয়েছে। তারপর আমরা দেখতে পেলাম যে শিলচরে মেডিকেল কলেজে এই অভাবটা দূর হয়েছে এবং এরা রাজনীতির ক্ষেত্রেও এরা সক্রিয় রয়েছেন। তো এখন আমি বিষয়টা প্রথমে আনছি। আপনার দুজনকে স্বাগত। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে, ঈশান বাংলার ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন। দর্শকরা, আমি প্রথমে নোটার অর্থটা হলো যে যখন ভোটার তালিকায় দেখবেন নাম থাকে, ইনি কংগ্রেস, ইনি বিজেপি, ইনি নির্দল, আরেকটা কলাম থাকে সেটা হলো নান অফ এবভ, অর্থাৎ এদের নান অফ এবভ, অর্থাৎ এদের কেউ না। এই যে না, এই দাবিটা এটা কিন্তু বেশি দিন হয়নি আসা। এটা আনার পেছনে দাবি হলো, ধরুন আমি একজন ভোটার, আমি ভোট দিতে যাব। এখন আপনারা যারা ভোটে দাঁড়ালেন, তো অনেক সময় কি হয় যে আমি কংগ্রেসকেও পছন্দ করছি না, বিজেপিকেও পছন্দ করছি না, সিপিএমকেও পছন্দ করছি না, আমার কাউকেই ভালো লাগছে না, কারণ এই যে প্রার্থীগুলো ঠিক নয়। তো আমি তখন সরকারের কাছে বা আমি তখন দেশের যারা নির্বাচন কমিশনের কাছে আমি এই কথা বলতেই পারি যে আমি এদেরকে কাউকে ভালো লাগছে না, আপনি কেন জোর করে বলছেন যে এদেরকে আপনি ভালোবাসুন, ভোট দিন। তো এইসব দাবি যখন খুব উঠা শুরু করলো, তখন নির্বাচন কমিশন সব নিচে একটা কলাম রাখলো যে আপনার কাউকে ভোট না দেওয়ার একটা অধিকার আছে এবং এখানে আপনি চাপ পাঠতে পারেন। তো এ নিয়ে সারা দেশ জুড়ে গত কয়েক বছর অনেক বিতর্ক চলছে। অনেকেই বলছেন যে নোটা থাকায় অনেক ভোট নষ্ট হচ্ছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন। আবার এটার সমর্থক যারা আছেন তারা বলছেন নোটা থাকায় আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। তো আমি বিষয়টা দর্শকদের বোঝার জন্য আমি দুই সাইডেই তুলে ধরলাম। প্রথমে আমি ধর্মানন্দ দেবের কাছে জানতে চাইব যে আপনি আইনজীবী এবং সমাজসেবী, দুই দৃষ্টিকোণ থেকেই আপনি বলুন যে নোটার কি আদৌ প্রয়োজন রয়েছে আমাদের এই নির্বাচনী পদ্ধতিতে? নোটা দেখেন আমাদের দেশে বেশি পুরনো নয়, কিন্তু পরোক্ষভাবে এটি আগেও ছিল। আগে যেমন ফর্ম ছিল 49O বলে একটা ফর্ম ছিল, ইলেকশন কমিশন দিত, কিন্তু সেটা দেখা গেল যে ফর্মটা পাবলিক হয়ে যায়, মানুষের মতামত যেটা সিক্রেট থাকে, গোপন থাকে না। তার জন্য 2004 সালে একটি এনজিও সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং 2013 সালে সেই মামলার রায় বেরিয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ভোটার বা ইভিএম মেশিনের সব নিচে এটা নান অফ দ্য অ্যাবাভ অর্থাৎ নোটা কলাম রাখতে হবে। সেটার অর্থ বা সেটার উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা ইদানিং যে পরে যেগুলো নির্বাচন হয়েছে সেগুলো ঘেটে দেখেছি যে নির্বাচনে বা গণতন্ত্রে মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য এটা একটা সিস্টেম বলা যায়। কিন্তু মূল যে উদ্দেশ্য, আমরা সাধারণ মানুষ যেটা ভাবি যে নোটাকে ভোট দিলে বোধহয় আমরা প্রার্থীরা বয়কট হয়ে যাবেন বা প্রার্থীরা হেরে যাবেন, এটা মোটেই নয়। কারণ নোটা যেটা হচ্ছে, আপনি যদি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, নোটার দেখেন ভোটের হার এমন হচ্ছে না। যেমন শিলচরের ক্ষেত্রে আপনি যদি ধরেন, তবে 2016 সালে মাত্র
0.78% মানুষ নোটাতে ভোট পড়েছিল। 2021-এ 0.80 মানুষ ভোট দিয়েছিল, অর্থাৎ বিলো 1% মানুষও ভোট দিচ্ছে নোটাতে। এখন প্রশ্ন হচ্ছে, হাইয়েস্ট যদি নোটা ভোট পেয়ে যায় তাহলে কি হবে? হয়েছে, রাজস্থানে হয়েছে একটা আসন। নিয়ম বলছে যে যদি আপনি হাইয়েস্ট ভোটও পেয়ে যান, নোটা কোনো ক্যান্ডিডেট না, নোটা একটা সিম্বলিক এটা, তাহলে প্রার্থী যে বেশি পাবে, সাপোজ আমরা 3 জন এখানে আছি, আমরা 3 জনের মধ্যে 1 জন নোটা, 2 জন প্রার্থী, 2 জন নোটা বেশি পেলেও নোটাকে উইনার ডিক্লেয়ার দেওয়া যাবে না, যেহেতু ওটা একটা সিম্বলিক প্রতীকী, আর ওটাকে ডিক্লেয়ার দেওয়া যাবে। তখন কি করা হবে? তখন যিনি বাকি যে 2 জন রয়েছেন ওদের মধ্যে যে হাইয়েস্ট ভোট পেয়েছে ওনাকে জয়ী বলে ঘোষণা করা হবে। তার মানে দাঁড়ালো যে নোটার মানে এক কথা যেটা বলা যায়, ভয়েস উইথাউট পাওয়ার হচ্ছে নোটা। তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে নোটাতে ভোট প্রদান করে শুধুমাত্র মত প্রকাশ করা যাবে, কিন্তু কোনো লাভ বা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধর্মানন্দ বলছেন যে নোটা, তিনি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে তিনি বলছেন যে নোটা হলো আপনি মত প্রকাশ করতে পারেন, কিন্তু এতে যে খুব একটা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে এমন কিছু, এটাই আপনি বলতে চাইছেন। Voice আচ্ছা, without power. এবার ভয়েস উইদাউট পাওয়ার, অর্থাৎ আপনার শক্তি আছে, আপনার শব্দ আছে, আপনার উচ্চ স্বর আছে, কিন্তু আপনার কোনো শক্তি নেই। আচ্ছা, এবার আমি যাচ্ছি একটু সৌমিত্রর কাছে। আচ্ছা সৌমিত্র, এই যে ধর্মানন্দ যেটা বললেন, তো যে নোটার সম্বন্ধে এটা বললেন যে ভয়েস উইদাউট পাওয়ার, এই যে কথাগুলো তিনি বললেন, তো এ সম্পর্কে আপনি কি ভাবছেন? মানে আপনার ভাবনাটা আমরা জানতে চাই। ভাবনা তো মোটামুটি একই রকম হচ্ছে যে দেখো, মানে নটাতে ভোট দেওয়া যায় না কি দেওয়া যাবে না এটা তো বলতে পারবো না, এটা একটা কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে, তো এটা আছে, এটা থাকবে, হয়তো ঠিকই আছে। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি দল দেখব, অর্থাৎ আমার কাছে দলটা কিন্তু বড় জায়গার থেকে, মানে দৃষ্টির জায়গার থেকে। দেখো, প্রার্থী হয়তো আজকে এ আছেন, কালকে বি হবেন, কিংবা কোনো দিন এ হয়তো বললেন যে না আমি নেক্সট বার আমি ভোটে দাঁড়াবো না, তিনি ভালো করলেন কে খারাপ করলেন, তিনি হয়তো বললেন না ভোটে দাঁড়াবো না। তো এই ক্ষেত্রে না, আমার কাছে প্রধান দেখার বিষয় হচ্ছে দল, পার্টি। এবার এই দলকে আমি ভালোবাসি, দলকে আমি ভালোবাসি না, এই দল করেছেন কি, এই দল কি করেননি, সেই বিচারগুলোতে আমরা যাব এবং আমরা দলের দিকে আমাদের ইনক্লাইনেশনটা দেখাবো, মানে কাস্টিং অফ ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে। তো অনেক সময় দেখা যায় কি, মানে অনেক সময় আমরাও ধরো ঘরে বাইরে বন্ধু লেভেলে অনেক সময় আলোচনাতে দেখি যে নটার প্রসঙ্গটা তখনই আসে মূলত যখন একটু ব্যক্তি চয়েসের দিকে বিষয়টা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমার যেটা মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে না, ব্যক্তির থেকে দলটা বড়। সে দলকে আমি ভালো না বাসতে পারি, সেটা বিষয় না, নটা তো আছেই আমার জন্য। তার মানে আপনি বলছেন যে আমি একটা, ধরুন আমি 4-5টা দল এলো, আমি একটা দলকে ভালোবাসতেই হবে, এরকম একটা মানে না। আমাকে এরকম একটা না। মানে বাধ্য করা হচ্ছে না যে না, আপনি একটা দলকে একদমই না, ভালোবাসুন। একদমই না, যার ফলে তোমাকে নটা দেয়া আছে, কিন্তু তুমি আগে ভালো করে বিচার করো যে একটা দল কি করেছে কি করেনি, কি তার আগামী ভিশন, তার কাছ থেকে তুমি ভিশনটা জানা। এবং কোনো একটা ধরো আমি জানলাম সবকিছু, জানার পরে আমার না ভালো লাগছে, একটা দলকে ভালো লাগছে না, না, সে তো তুমি নটা যাবে, তাহলে নটা একটা অপশন, তো কনস্টিটিউশনাল রাইট তোমার আছে, সেটা আমি একবার যে আমার কাউকে ভালো লাগে না এটাও আমার একটা অধিকারের মধ্যে পড়ে, তো তার জন্য তো রেখেছেন। আরেকটা ভাবনা আমি যেটা ভাবি আর কি মাঝে মধ্যে, যে দেখো আজকে কোনো একজন এমএলএ হলেন, কোনো একজন এমপি হলেন, এবার ধরো আমাদের কোনো একটা বিষয়, ধরো আমাদের কোনো একটা কাজকর্ম হচ্ছে না, আমাদের একটা অভিযোগ আছে কিছু একটা, আমরা পার্টিকুলার এমএলএ এমপিকে যেভাবে বলবো, আমরা কিন্তু কনসার্ন দলের কাছেও আমরা এই বিষয়টা রাখবো। কারণ দেখো, যিনি জিতলেন তিনি হয়তো বা পরের বার নিজের থেকে নাও দাঁড়াতে পারেন, কিন্তু ভোট আসবে 5 বছর পর, দল কিন্তু আসবে 5 বছর পর, তো দল ইজ আনসারেবল। সেই ক্ষেত্রে আমার যেটা যে ভাবনা, যে আমরা বিভিন্ন ইস্যুসগুলো আমরা যেভাবে এমএলএ এমপিদের কাছে দেবো, সেটা প্রস্তাব হতে পারে, আমাদের অভিযোগ হতে পারে, ঠিক একইভাবে আমরা যদি কনসার্ন দলকে দিই, কারণ দলকে তো তুমি অস্বীকার করতে পারছো না, কারণ গভর্নমেন্ট তো ফর্ম করছে তার বিভিন্ন 1-2 দল নিয়ে, তো দলের এক্সিস্টেন্স তো তুমি করতে পারবে না। সেক্ষেত্রে আমরা আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে দলের একটা বিরাট ভূমিকা রয়েছে। দলের আচ্ছা, এই যে দলের কথাটা বলে, আমি ধর্মানন্দকে বলছি, এই যে দলের কথাটা যে উনি বললেন,
যে দল একটা বড় ফ্যাক্টর। উনি এখন এই 9টার মধ্যে উনি দুটো ভাগ আছে এনেছেন, প্রার্থী তো এনেছেনই, যেটা আপনি বললেন প্রার্থীর কথা, তো উনি প্রার্থীর সঙ্গে আবার দলও জুড়ে দিয়েছেন। তো এই দুটো ব্যাপার আপনি কি? এগুলো তো মানুষের ব্যক্তিগত ব্যাপার, দল প্রার্থী এগুলো বিচার করবে। হ্যাঁ, কিন্তু আপনি যেটা মূল যে আমাদের বিষয় সেটা হচ্ছে নটাতে ভোট দেওয়া মানে আমি মনে করি যে এটা একটা সম্পূর্ণ একটা অন্তঃসার শূন্য। কারণ আগে বলেছি যে ভয়েস উইথাউট পাওয়ার, আপনি নটাতে দিয়ে মত প্রকাশ করতে পারবেন কিন্তু ইলেকশনের রেজাল্টে কোনো এফেক্ট করতে পারবেন না। আর নটা যেটা চালু হয়েছে সেটা কোনো স্ট্যাটিউটরি রাইট নয়, আইনগত অধিকার নয়। কারণ আপনি দেখবেন রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 বলুন বা 1951 বলুন, কোথাও নটার কথা লেখা নেই। 2004 সালে বা 3 সালে মামলা হয়েছিল, 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে নটা সন্নিবেষ্টিত হয়েছিল। তারপরে কিন্তু আইন সংশোধন হয়নি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট অফ ইলেকশন রুলসে ইভিএম মেশিনের লাস্টে একটা নটা থাকবে বলে কন্ডাক্ট অফ রুলস জারি করেছে। এই রুলসের উপরেই বা এটা তো সুপ্রিম কোর্টের ডাইরেকশন। আপনার কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে হয়, যেটা আপনি বললেন যে আইনি কোনো, এটা সত্য কথা। ধরুন আমি নটাতে ভোট দিলাম, আমরা বেশিরভাগ লোক নটাকে ভোট দিল, কিন্তু এই নটা তো আর কোনো ব্যক্তি নয়, তো ঘুরে ফিরে ব্যক্তি জয় দ্বিতীয় জন জিতলো, ধরুন সে বিজেপির বা কংগ্রেসের। আর তাছাড়া যে দল জিতবে তার দলের শাসনকে তো মানতে হবে যারা নটাতেও ভোট দিয়েছে তাদেরও। স্বাভাবিক, যারা ভোট দেয়নি, আজকে বিজেপি সরকার হয়েছে, কংগ্রেস যদি ভোট নাও না, সরকারের মানুষ সবাই থাকবে। বা আসামের যেমন আসামে এখন বিধানসভা নির্বাচন হচ্ছে, যারা সরকার পক্ষকে ভোট দেবে, যারা দেবেও না ওরাও সরকার পক্ষের মানুষ। কারণ সরকার পরিচালনা হবে রাজ্যের যারা জনগণ সবাইকে নিয়েই সরকার তাছাড়া পরিচালনা। আপনি নটার মাধ্যমে তো আপনি সরকার ফেলতে পারবেন না বা গড়তেও পারবেন না। না, পারবেন না, কিন্তু আপনার মত প্রকাশ করতে পারবেন। এর জন্যই তো আমি বললাম যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতে ভয়েস উইথাউট পাওয়ার। আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন কিন্তু কোনো ইলেকশনের মানে নির্বাচনী ফলাফলে আপনি কোনো ইফেক্ট করতে পারবেন না। আর নটার যে ভোটের পরিসংখ্যান আমি দেখছি সেটা ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি না। আমি যদি সমগ্র বরাক উপত্যকার বিধানসভা নিয়ে পর্যালোচনা করা যায়, তবুও দেখবেন অ্যাবাভ 1% ভোট কোনো ইলেকশনে এখনো নটা পায়নি। তাহলে 1% ভোটের ডিফারেন্সে কেউ জিতেও নি। আপনি যদি শিলচর বিধানসভা আমি বললাম 0.78% মাত্র 2016 পেয়েছে, তারপরে মাত্র 0.2% বেড়েছে। তো 5 ইয়ার্স পরে 0.2% বেড়েছে, তবুও মানুষ নটার দিকে ঝুঁকছে না। কারণ দেখছে আমি নটাকে জয়ী করেও নির্বাচনী ফলাফলে কোনো প্রতিফলন দেখাতে পারবো। এটা রাগ মেটানোর একটা প্রক্রিয়া হতে পারে। আমার রাগ, আমি ধর্মানন্দকে ভালোবাসি না, আচ্ছা ঠিক আছে, নটাতে দিয়ে দেবো এরকম। আচ্ছা, কথাগুলো আজকে এই জন্যই আসছে, আমি আপনাদেরকে যে এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকে, কারণটা হলো এটাই যে যেমন অনেক জায়গায় দেখলাম প্রার্থী পছন্দ হচ্ছে না কিছু কিছু লোকের, এবং তারা বলছে না এবার আমরা নটাতে দিয়ে দেবো। এই যে নটাতে দিয়ে দেবো সাময়িক রাগের বসে বা কোনো প্রার্থীকে পছন্দ হলো না, এতে কি পুরো নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থাটা প্রভাবিত কি হচ্ছে না? না না, আমি দেখেন এগুলা কথাবার্তা যে সমাজে হচ্ছে বা আমি ডিনাই করছি না, কিন্তু মানুষের অভিমান থাকতেই পারে। হ্যাঁ, একটি পরিবারের 4-5 জন ভাই বোন থাকলেও একটা মান অভিমান থাকে, অভিমান থাকতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কোনো নির্বাচনী এফেক্ট আসবে না। কেউ অভিমান করতে পারে, কিন্তু ভোটাধিকার যখন প্রয়োগ করবে তখন সে তার বুঝেই যে উনি যেরকম বলেছেন কেউ দলকে ভালোবাসেন, কেউ প্রার্থীকে ভালোবাসেন, সেই অনুযায়ী ভোট যাবে। এবং বিগত নির্বাচনগুলিতেও দেখেছি বা অন্যান্য রাজ্যগুলিতেও দেখেছি যে কোনো প্রার্থী অ্যান্টি ইনকামবেন্সি বেশি, তারপরেও মানুষ প্রার্থী ভালো হলে, শিক্ষিত প্রার্থী হলে প্রার্থীর পক্ষেই ভোট দিচ্ছে। মানুষ বিচার করে যে কে অ্যাসেম্বলিতে, দেখুন এমএলএ যে হবে, আপনি বলছেন যে অনেক কথা বা সমাজে বা বাজারে রটছে যে প্রার্থী ভালো নয়, অমুক নয়। আপনি বিচার করতে হবে এই অ্যাঙ্গেল থেকেও যে শিক্ষিত প্রার্থী হলে বিধানসভায় গিয়ে লড়াই করতে হবে। বিধায়কের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। যদি আইন বুঝে না, তবে আইন প্রণয়ন কীরকম করবে? আইন যার বুঝার বোধগম্য শক্তি থাকবে, শিক্ষার মানদণ্ড তার কাছে থাকবে, তখনই যথাযথ আইন প্রণয়ন হবে। বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভায় বলুন, শিক্ষার একটা আলাদা একটা ওয়েটেজ রয়েছে সমাজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এরা হচ্ছেন আইন প্রণেতা। ওরা যারা আইন প্রণয়ন করবেন সেটা হাইকোর্টে, যদি বিধানসভার কথা বলেন, যে আইন প্রণয়ন হবে সেটা হাইকোর্টে গিয়ে পর্যালোচনা ইন্টারপ্রিটেশন হবে। আমরা যারা আইনজীবী রয়েছি সেটাকে ইন্টারপ্রিটেশন করব। তা মূল উদ্যোক্তা হচ্ছেন আইনের, যে আইন প্রণেতারা। এবং আইন প্রণেতা কারা? যারা রাজ্যের বিধায়ক হবেন ওরা রাজ্যের আইন প্রণেতা, এবং যারা লোকসভা রাজ্যসভায় যাবেন ওরা কেন্দ্রীয় আইন প্রণেতা।
তা আইন প্রণেতা নির্বাচন করা এটাও একটা মাথায় রাখতে হবে আম জনতাকে বা সাধারণ মানুষ। সে তো আপনি চলে গেলেন যোগ্যতার কথায়। হ্যাঁ, যোগ্যতারও আমরা তো নোটার কথা আলোচনা করছি। বলছি যোগ্যতার কথাও বিচার করতে হবে। নোটা থেকে প্রার্থী, আপনি প্রার্থীকে তো যখন অযোগ্য ভাববেন তখন না নোটায় আসবেন। প্রার্থী অপছন্দ হলে আপনি নোটায় আসবেন। আচ্ছা। তো প্রার্থীকে পছন্দ করতে গিয়ে আপনি যোগ্যতারও মাপকাঠি রাখতে হবে। আমার মাপটা যদি সবাই যদি যোগ্য থাকে কি করবো? আমার মনে হয় না এরকম কোনো নির্বাচনে কোনো সবাই অযোগ্য থাকবেন। হ্যাঁ, কারণ বিভিন্ন জাতীয় রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে। হ্যাঁ, আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে, তো ওনারা নিশ্চয়ই বুঝে শুনে প্রার্থী প্রদান করেছেন এবং যারা ভোটার রয়েছেন ওরা বুঝে শুনেই ভোট প্রয়োগ করবেন। আচ্ছা, এবার আমি যাচ্ছি সৌমিত্র। আচ্ছা, ওই যে যোগ্যতার কথাটা যে এলো, যে যোগ্যতাও দেখতে হবে, তো এই যোগ্যতার সঙ্গে যে নোটার তো একটা যোগসূত্র আছে, তো এই বিষয়টাকে সৌমিত্র কিভাবে দেখছেন আমি একটু আলোকপাত করতে চাই। আমি একই জায়গায় বারবার দাঁড়িয়ে থাকবো চয়ন। সেটা হচ্ছে, দেখো, আমি যেটা বিশ্বাস করি, যে কোনো একটা নির্বাচনের পর যখন গভর্নমেন্ট ফর্ম হয় তখন সেই গভর্নমেন্টের যে পরিচালনা হয় তার মধ্যে কিন্তু দলের একটা দিক নির্দেশ কিন্তু একটা ভীষণ থাকে, এফেক্ট করে এটা। যে দল সরকার গঠন করলেন সেই দলের একটা প্ল্যানিং থাকে, ভাবনা চিন্তা থাকে। তো সেই জায়গাতে যিনি ব্যক্তি হন তার প্রেজেন্স, ইম্পর্টেন্সটা তো অবশ্যই আছে, কারণ তিনি হচ্ছেন এক্সিকিউশন করছেন হয়তো বিষয়টাকে। তো তিনি এক্সিকিউশন করছেন কি না করছেন না সেটা একটা প্রশ্ন আসবে জায়গাটা। কিন্তু আমি এখনও বারবার মানে একটা জিনিসই বিশ্বাস করি যে তুমি দেখো যে, কারণ দেখো যদি আজকে કોઈ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ান, আলটিমেটলি কিন্তু তিনি একটা দলই করছেন, 10 জন 5 জন 15 জন মিলে একটা দলই হচ্ছে। ওনাকে তুমি কোনো সময় জিজ্ঞেস করবে যে এই ভাবনাটা কি আমার নাকি আপনার নাকি, না বলবে না আমরা দল, আমরা একসঙ্গে বসে এটা করেছি। আলটিমেটলি দল আসছে এখানে। তো দলের ইম্পর্টেন্স একটা জায়গায় কিন্তু খুব বেশি। অর্থাৎ গণতন্ত্রে যে একটা দলের কথা আছে, আসলে গণতন্ত্রটা দলের উপরেই ভিত্তি করে হয়, ব্যক্তি এখানে মুখ্য থাকে না, এটা তো আমরা সবাই জানি। কারণ আপনার রাজনৈতিক নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো থেকে স্বীকৃতি দিচ্ছে এর জন্য, যাতে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে শাসন কার্য পরিচালিত হয়, এটা তো ঠিক। তো এবার আমি সরাসরি প্রশ্নতে যাচ্ছি, আপনি ব্যক্তিগতভাবে কি নোটা সমর্থন করেন কি করেন না, বা আপনি কি চান যে নির্বাচনের যে চিরকুটটা দেওয়া হয় এটাতে নোটার কোনো ধরনের আলাদা কলাম থাকুক, এটা কি আপনি চান কি চান না, ব্যক্তিগতভাবে কিভাবে? দেখুন, যখন নোটার নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তখন আমি আশাবাদী ছিলাম যে নোটা একটা চেঞ্জ আনবে দেশে। কিন্তু যেভাবে নোটাকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমরা মানতে বাধ্য, জাজমেন্ট এসেছে, সেটা থেকে আমি এবং পরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো দেখেও আমি মোটেই আশাবাদী নই যে নোটা ভারতবর্ষের যে সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবে। যে উদ্দেশ্য নিয়ে যারা মামলা করেছিল সেই উদ্দেশ্য মোটেই ফলপ্রসূ হয়নি। আমি মনে করি নোটায় ভোট দিয়ে মত প্রকাশ করতে পারবেন, সত্য কথা, কিন্তু মত প্রকাশের তো সাংবিধানিক অধিকার রয়েছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে। এবং আমি আগেই বলেছি যে আগে 49O বলে একটা ফর্ম দেওয়া হতো নির্বাচন কমিশন থেকে, যদি কারোর কোনো প্রার্থী পছন্দ না হয় তবে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এটা প্রাইভেসি মেনটেন হচ্ছে না, তার জন্য নান অফ দ্য অ্যাবভ একটা কলাম দিতে হবে। দেওয়া হয়েছে, মত প্রকাশ হচ্ছে, কিন্তু সেটার কোনো এফেক্ট আসছে না। যেহেতু এফেক্ট আসছে না, তাই আমি মনে করি যে নোটা মোটেই ফলপ্রসূ নয় এবং আমি মোটেই সমর্থনযোগ্য নয়। আমি মনে করি উনি যেরকম বলেছেন দল প্রার্থী এইসব বিচার বিবেচনা করে একজন প্রার্থীকেই ভোট দেওয়া আমার মনে হয়, ব্যক্তিগত মত আমি বলছি, যদিও আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে অনার করি এবং এটা একটা নির্দেশে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে হয়েছে এবং নির্বাচন কমিশন সেটাকে স্বীকৃতিও দিয়েছে। তো অতএব এটা মানতে হবে আমাদের সবাইকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। আপনার কথা আমি আরেকটা প্রসঙ্গে আনতে চাইছি, সেটা হলো যে নোটা যখন চালু হয় এর আগে একটা ধারণা ছিল, অনেকেই তখন বলতেন, বিশেষ করে যারা সমাজের বিভিন্ন স্তরে যারা কাজ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যারা করতেন, তারা একটা কথা বারবার বলতেন যে সরকারের কাজে বা আমাদের ব্যবস্থার প্রতি বেশিরভাগ দেশের মানুষের আস্থা নেই। এই কথা বারবার বলতেন, প্রতিটি ভোটে বলতেন, যদি এরকম যদি সংস্থান থাকতো আমি কাউকে ভোট দেবো না, তাহলে বোঝা যেত যে মানুষ সরকারের বা রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল আছেন কিনা। কিন্তু দেখা গেল কি, মানে আপনারা বলছেন যে 1%-এর বেশি, তাহলে 90% মানুষ আস্থাশীল, এটা বোঝা যাচ্ছে না, আস্থাশীল না। দেখেন, আমি আগেই বললাম যে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল তখন মানুষের মধ্যে যেরকম আশা ছিল, আমার মধ্যেও আশা ছিল যে একটা হয়তো চেঞ্জ আসবে, নোটায় যদি সমাজে চালু হয়, হ্যাঁ, বা নোটা যদি ইলেকশন প্রসেসে ইনক্লুড হয়,
কিন্তু পরে দেখা গেল যে এটা দিয়ে আমি আবারও আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি মনে করুন নির্বাচনে 50,000 ভোট পেলেন, নটা আমি হিসাবে 60,000 ভোট পেলাম, উনি 55,000 ভোট পেলেন, তো ইলেকশন রেজাল্টটা কি ডিক্লেয়ার হবে? আমাকে উইনার ডিক্লেয়ার দেবে না তো, আমি 60,000 পেলেও নটাকে দেবে না তো। নটাকে ডিক্লেয়ার দেবে না, নটা তো সিম্বলিক, মাত্র প্রতীকী মাত্রা। কিন্তু এটা আলোচনা, এটাই হচ্ছে, কিন্তু এটা আলোচনার জায়গা তৈরি করতে পারে নটা, যে অবশ্যই কেন 60,000 মানুষ একদম, কেন একদম। বিরোধিতা এই করছে। আলোচনা তো ফলপ্রসূ হচ্ছে না। না, সেরকম ভোট পাচ্ছে না নটা, সেজন্য হতে পারে। পেলেও কি হবে, এর জন্যই পাচ্ছে না। পেলে কি হবে, মানুষ তো জানে, মানুষ বুঝতে পারছে যে নটায় দিলে কি হবে, নটায় দিলে চেঞ্জ আসবে না। তো আমি বারবার বলছি আপনাকে যে আপনি হাইয়েস্ট ভোট, তারপরেও দেখেন দুইজন কন্টেস্ট, তিনজন আমরা, নটা আমি সহ তিনজন আমরা, তিনজনের মধ্যে যে বেশি ভোট পাবে সে জিতবে, প্রার্থী যে বেশি ভোট পাবে, নটা বেশি পেলেও জিতবে না। তো এটা জানছি আমি কেমন করে নটাতে ভোট প্রয়োগ করব, যে উনাকে ভোট, এই নটাতে ভোট দিয়ে কি হবে আমার? ওটা তো আপনি আমার ভোটটা তো সমাজের যে সংস্কার বা রাজনৈতিক যে আমি সংস্কার বা প্রার্থী পছন্দ হয়নি বলে যে সংস্কার আমি চাই বা পরিবর্তন চাই, সেটা তো মোটেই হচ্ছে না। আলোচনা করে কি হবে? আলোচনা করে আপনার ভোটটা তো নষ্ট করে দিলেন। আমি বলছি পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে দেখতে তো আপনার মত প্রকাশ করছেন, কিন্তু পরোক্ষভাবে সেই ভোটটা আপনি নষ্ট ধরুন করে না, ধরুন আপনি যে কথাগুলো বলছেন, এটাকে যদি আমি একটা পাশে রেখে দিই, রেখে আরেকটা দিকে যদি চিন্তা করি, ধরুন এই যে আপনি বললেন যে 60,000 লোক, একটা এলাকায় বেশিরভাগ মানুষ কাউকে পছন্দ করছেন না, এরকম পরিসংখ্যান যদি বেরিয়ে আসতে থাকে বেশি বেশি করে, তাহলে হয়তো এরকম একটা জায়গা অনেকে ভাবছেন যে তাহলে হয়তো যারা সংবিধান সংস্কার কমিটি এসব বসে, যাতে এই বিষয়টা বোঝা কেন বেশিরভাগ মানুষ সরকারের কাজে বা গণতান্ত্রিক ব্যবস্থার কাজে আস্থাশীল নয়। দেখেন, এটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ ভোটাধিকার আপনার অত্যন্ত মূল্যবান অধিকার। হ্যাঁ, ভোটাধিকার আপনি প্রয়োগ করতে হবে। যারা আগামী বিধানসভা নির্বাচন রয়েছে আমাদের সামনে, ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। গণতন্ত্রে অংশগ্রহণ বৃদ্ধির জন্য এই নটা চালু হয়েছিল, এর জন্য ভোটাধিকার প্রয়োগ করা আমাদের উচিত। কিন্তু আপনি যেটা বলছেন যে আমি নটায় দিয়ে সমাজ ব্যবস্থাতে একটা আলোড়ন তৈরি করব, আমার মনে হয় না এটা একটা সহজ পদ্ধতি। এর চেয়েও সহজ পদ্ধতি রয়েছে। আপনি যদি মনে করেন বা যারা মনে করেন যে এটা সংস্কার প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, ওনারা সুপ্রিম কোর্টে যেতে পারেন। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে নটাকে একটা ভ্যালিডেট ফর্মুলায় আনতে হবে। অর্থাৎ উনি যদি হাইয়েস্ট ভোট পান তবে ওনাকে উইনার ডিক্লেয়ার দেওয়া হোক বা এই নির্বাচন বাতিল করা হোক, এরকম একটা কনক্লুশনে আসতে হবে সুপ্রিম কোর্টকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার মানে সংস্কারের প্রয়োজন আছে। নির্বাচনী সংস্কারের তো অলওয়েজ প্রয়োজন আছে, অলওয়েজ। এটা আমি আগেও বলতে ভুলে গেছি যে নির্বাচনী সংস্কারের বর্তমানে যে চলছে সেটার সংস্কার, আরও সংস্কার করা প্রয়োজন। আমাদের একটা বৃহৎ গণতন্ত্র রয়েছে, আমাদের দেশের গণতন্ত্র নিয়ে বিশ্বে আলোচনা হয় এবং আমরা সেটা নিয়ে গর্ববোধ করি। তাই এটাকে আরও সংস্কার করে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, সৌমিত্রকে আমি মানে এই ব্যাপারে জিজ্ঞেস করছি। এই যে উনি বললেন যে নির্বাচনী সংস্কারের প্রয়োজন রয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্টে যাওয়াটার প্রয়োজন রয়েছে, যে নটাকে একটা ভ্যালিডিটি দেওয়া, মানে তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যেটা তিনি বলছেন? না, সংস্কার তো দেখো, যত দিন যাবে, সময় যাবে, যত অভিজ্ঞতা বাড়বে, তার সঙ্গে সংস্কার তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সব ক্ষেত্রেই সেটা সংস্কার হয়, সেটা হতে থাকবে। তো কিছু একটা ভেবেচিন্তে নটার প্রয়োগটা হয়েছিল। এখন যখন একটা বিষয় আলোচনা আসছে বারবার, তো এই বিষয়টা নিয়েও পণ্ডিতরা ভাববেন জায়গাটা নিয়ে, যেটা কি করা কি না। তবে একটা জিনিস দেখো চয়ন, এই বিষয়টা তো মানতে হবে। দেখো আজকে এই যে আমরা এই যে একটা নটা নিয়ে যে এতটা সমাজের আলোচনা যে হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জায়গা কিন্তু বুঝতে হবে যে রাজনৈতিক দলরা না, আপনাদের কিন্তু দায়িত্ববোধটা আরও বেড়ে গেল কিন্তু আজকে। না হলে কেন এতটা সময় আমরা এটা নটার বিষয়টা যে উঠছে আলোচনা করছি, এটাও তো একটা হ্যাঁ, রাজনৈতিক ব্যবস্থার জায়গাটা আছে, হ্যাঁ, কোনো জায়গায় আছে এটা। এই জায়গাটা নিয়ে আমার মনে হয় মানে সব রাজনৈতিক দল সবাই খুব মানে সম্মানের রাজনৈতিক দল ভাবা উচিত কেন নটার প্রসঙ্গটা আসছে, কেন প্রসঙ্গটা বারবার আসছে। তো এটা কি আমরা কি মানে সবাইকে কি আমরা খামতিগুলো দেখতে হবে, হ্যাঁ, এবং সবাইকে আমরা কি ইনভলভ করাতে পারছি না? সব এজ গ্রুপসকে কি আমরা ধরতে পারছি না? সবার ভাবনা চিন্তা ভিশনসগুলোকে কি আমরা ধরতে পারছি না? তাদের সাইকোলজিটা, তাদের মনের জায়গাটা কি আমরা ধরতে পারছি না? সব রাজনৈতিক দল, আমি সবাইকে সম্মান করেই বলছি, এবং সবাইকে আমি সম্মানও করি এই জায়গাটা। এবং দেখো, ভোট দেওয়া মানে কিন্তু আমি কিন্তু পার্টিসিপেট করলাম প্রসেসটার সঙ্গে, হ্যাঁ, নন পার্টিসিপেশন থাকলাম না, কিন্তু আমি পার্টিসিপেট করলাম। কোনো একটা দল 10টা কাজের মধ্যে 6টা তো ভালো করেছে, আরেকটা দল
10টা করেনি, তার মধ্যে 3টে তো করেছে। তো আমার বিচার ভাবনা যদি এই জায়গা থেকে যায়, খালি কোনটা করলো না সেটা দেখতে হবে। শুধু এটা না দেখে যেটা করেছে। করেছে সেদিকটা যদি আমি দেখি, দেখো ল্যাক তো থাকবে সব ক্ষেত্রেই, তো এটা যাতে না হয় সেটা তো আমার বলার জায়গা আছে। আমি এটা না যে আমি একজন আজকে একটা দলকে আমি ভোট দিলাম মানে যে আমি আমার সর্বস্ব দিয়ে দিলাম, তা তো না। আমার তো সেই তার দলের সেই পরবর্তী তার কাজের সমালোচনাও কিন্তু আমি করতে পারি। শিক্ষা দেওয়ার আমার জায়গা আছে। 5 বছর পর পর আমি বললাম না একটা যে 5 বছর পর পর তো দল আসবে না আমার কাছে, হয়তো ধর্মানন্দ আসবে না, হয়তো সৌমিত্র আসবে না, হয়তো আমি চলে গেলাম অন্য একটা কোনো কিছু বিষয়তে, কিন্তু দল তো আসবে। আচ্ছা, আমি ভুলে গেছি, দলই জনসারে তোমাকে ওকে যখন করেছিলাম তোমাকেও করছি যে এখন সরাসরি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কি চাও নটা থাকুক কি থাকুক? একটা অপশন তো থাকুক, একটা অপশন। এটা ইন ফর্ম অফ নটা নাকি সেটা পণ্ডিতরা বিচার বিবেচনা করবেন, কি অপশন থাকবে? পছন্দ না করার অপশন মানে কিছু একটা অপশন থাকুক। ইন দ্যাট কেস মানে আমি আমার অসন্তুষ্টি জাহির করার একটা তো অপশন থাকতো, একটা থাকুক। কারণ এই ক্ষেত্রে না রাজনৈতিক দলরাও তারাও মানে হয়তো আরো বেশি হয়তো একটা দায়িত্বশীলের জায়গাতে হয়তো বা আসবেন, মানে কিছু একটা। আমি বলছি না, আমি ধর্মানন্দের কথাকে সাপোর্ট করেই বলছি, বাট আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না। মানে যে কিছু একটা কিছু একটা কি সেটা না, সেটা হচ্ছে যে ওই আমার মতে যদি সংস্কার হয় তো বা আদালত বা সরকার যদি মনে করে নির্বাচনী সংস্কার করবে, নটাকে একটা ভ্যালিড ফর্মে আনবে, তাহলে যদি নটা হাইয়েস্ট ভোট পায় তাহলে আবার রি-ইলেকশন করা আমার মানে প্রস্তাব, যে যাতে এখানে আবার কোনো নির্বাচন হয় সেটার একটা ব্যবস্থা রাখতে। তোমার কথা বোঝা গেল যে এখন যে ফরম্যাটে নটা আছে সেটা না, নটা যদি থাকতেই হয়, যে রাখতেই হয় নটাকে, তাহলে ভ্যালিড ফর্মেট আর রাখতে হবে, এবং নটা যদি জয়ী হয় তাহলে নির্বাচনটা বাতিল করতে হবে। তো সেটাও আরেকটা জটিল প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অন্য একটা সমস্যা তৈরি করতে পারে। আর আপনি যেটা বললেন যে আজকে আমরা পর্যালোচনা করছি, সেটা অন্য কোনো দিক দিয়ে নয়, পর্যালোচনা এর জন্যই আমরা করছি যে এটা সংস্কার প্রয়োজন, এটার কোনো ভ্যালিডিটি নেই, হ্যাঁ, এটার কোনো রেজাল্ট ওরিয়েন্টেড আমরা কিচ্ছু পাচ্ছি না, তার জন্যই আমরা আজকে বসে আলোচনা আপনি নটা চাইছেন, মানে এখনকার ফর্মে নটাকে চাইছেন না, আরো শক্তিশালী ফর্মে নটাকে চাইছেন। আরো শক্তিশালী, কারণ একটা রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, শুধু সিম্বলিক না রেখে, প্রতীকী না রেখে। ইভিএম বক্সে আমি নান অফ দ্য অ্যাবাভ লেখা থাকলো, আমি ভোট দিলাম, আমার সেটার কোনো কাজ হলো না, এরকম টুটো জগন্নাথ সাজিয়ে কাউকে না রেখে এটাকে মানে এক্সিকিউশন মুডে রাখতে হবে। আচ্ছা, দেখো তোমার একটা কথা বলে আমার মনে হচ্ছে, হ্যাঁ দেখো কি হয়, যখন কেউ একজন এমএলএ এমপি হয়ে যান কিংবা মন্ত্রী মিনিস্টার হয়ে যান, ওনার অনেক প্রটোকল চলে আসে না আশেপাশে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আর কি, যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্টও যেতেন, তারও তো একটা দল, আমি বলছি তো দল কিংবা অন্যান্য রাজনৈতিক দল, তারা না তাদের অফিসে মানুষজনের যদি ইজি অ্যাক্সেস জায়গা থাকে এবং একটা সাজেশনস বক্স কিংবা কমপ্লেইন বক্স, কোনো একটা কিছু যেটা আমি ওখানে আমি ড্রপ করলাম, এবার দল দায়িত্ব নিয়ে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে কি হয় দেখো, আজকে অনেক কাজ আছে না, যেটা হয়তো মানে দলের দিক নির্দেশে কিন্তু এই কাজগুলো অনেক সময় হয়ে যায়। আজকে এখানে ধরো আজকে কোনো একটা গ্রামের কোনো একটা ইস্যু, গ্রামের তিনি তার ওখানকার সে যে দল জিতলে সেখানে এটা ড্রপ করলেন মনে করে, এবার এটা হয়ে এটা কাছাড় ডিস্ট্রিক্ট হয়ে হয়তো রিজনে হয়ে বিষয়টা কিন্তু তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। কারণ আমি টুক করে সরাসরি সেই এমএলএ কিংবা এমপি কিংবা তিনি মন্ত্রী হয়ে গেলে আমি সরাসরি ওনার কাছ থেকে পৌঁছতে পারছি না, সেক্ষেত্রে ওনার হয়তো অফিস আছে, ওনার অফিসে দিচ্ছি, কিন্তু সেই যে আমি বললাম যে আলটিমেটলি তো তিনি কোনো একটা দল থেকে আসছেন, তো আমি ওনার অফিসে এটা ড্রপ করব এবং দলের কাছে অনুরোধ করব যে আপনারা এরকম একটা কিছু ব্যবস্থা রাখুন। শক্তিশালী দল চাইছেন? আমি একটা শক্তিশালী দল, একটা না, মানে সবগুলো দলই শক্তিশালী হোক, দল হোক, তাহলে নটা একটু কমতে পারে এবং মানুষের যে ঝোঁকটা যাচ্ছে এবং দলকে আরো বেশি মানুষের ভেতরটা রিড করতে হবে, বিশেষ করে এখনের যেটা নবপ্রজন্ম, যেটা নতুন প্রজন্ম, আমি বারবার বলছি, দেখো আমাদের বয়স না, কিন্তু একদম যারা নতুন ভোটাররা আসছে তাদের কাছে ডাইরেক্টলি যেতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো ধর্মানন্দ দেব এখানে একটা সলিউশন দিয়েছেন যে নটাকে একটা আইনি বৈধতা আরও বেশি করে দিতে হবে, এটাই আপনি বলতে চাইছেন। এবং এই আলোচনা একটা কথা বেরিয়ে এলো যে রাজনৈতিক দলগুলির যেটা সৌমিত্র বললেন, যে রাজনৈতিক দলগুলিকে আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি জনগণের কাছে পৌঁছতে হবে, জনগণের অভাব অভিযোগগুলোকে দেখতে হবে, তাহলে নটার প্রতি যে মানুষের যেটা
আগ্রহটা বা তবে একটা দেখা যাচ্ছে কম হলো 1% হলেও তো আছে, এটা এটা একটু হ্রাস পাবে, এটাই আপনারা বলতে চাইছেন। হ্যাঁ, তো এবং আপনারা কিছুটা যোগ্যতার মাপকাঠি যোগ্যতার আপনি যাবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনার দুজন আমাদের সংবাদে সময় দিয়েছেন এবং একটা জাতীয় একটা বিতর্ক চলছে এই বিষয়টা নিয়ে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত রাখলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ঈশান বাংলার পক্ষ থেকে।